দেশ ৫ আগস্টের আগের অবস্থায় ফিরিয়ে নিতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিকেল 4:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। সংলাপে ভারতীয় অপপ্রচারের জবাব দিতে জাতীয় পিআর সেল গঠনের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। চলমান পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস দেন নেতারা। পাশাপাশি বিদেশি দূতাবাসগুলো আরও কার্যকর করা, সংখ্যালঘু সংস্কার কমিশন গঠনের মাধ্যমে মিথ্যাচার প্রতিরোধে কাজ করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেয় রাজনৈতিক দলগুলো। সংলাপে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হবে। সেটার জন্য আমাদের সবাইকে একজোট হতে হবে, কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না। একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গা, সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায়, নিয়ে যেতে চায়। আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী, হিন্দুদের শত্রু, ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত হয়েছে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই প্রচারণাগুলো করেছেন। তো সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি। এর আগে বাংলাদেশ কঠিন সময় পার করছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে কোনো বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। Globally, we are at a strategically সারা বিশ্বে অস্থিরতা আছে, বাংলাদেশও কঠিন সময় পার করছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই সব ধরনের সমস্যার সমাধান সম্ভব। বিএনপি সরকার গঠন করে ফেলেছে। কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, আগের যে কোনো সময়ের চেয়ে আগামী নির্বাচন দলের জন্য কঠিন হবে। তাই মানুষের মন জয়ে বিতর্কিত কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা? রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিভাগ বিএনপি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কর্মশালায় যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এখন তুমি এই ৩১ দফা কিভাবে এই ১৮ থেকে ৩০-এর মধ্যে নিয়ে যাবে, তোমার কি চিন্তা আছে সেটা বল। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে, তাই নিজেদের কাজ দিয়ে মানুষের মন জয়ের কোনো বিকল্প নেই। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন, আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে। তারেক রহমান বলেন, অতীতের যে কোনো ভোটের চেয়ে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর ওয়াস্তে এগুলো চিন্তা করুন আপনারা। দেশ গঠনে ৩১ দফা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলার নেতৃবৃন্দ। বাংলাদেশ সরকারের সঙ্গে নানা ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একথা জানান। আগামী ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে আসতে পারেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক চায়, তবে তা দুদেশকেই চাইতে হবে। বাংলাদেশ এককভাবে সুসম্পর্ক চাইলে হবে না, ভারতকেও সুসম্পর্ক টিকিয়ে রাখতে হবে। গত আগস্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জ্যেষ্ঠ কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে। এদিকে ৫ আগস্টের পরের ঘটনা উল্লেখ করে উপদেষ্টা জানান, ব্রিটিশ পার্লামেন্টে ৫ আগস্টের পর যে হত্যার তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। এ বিষয়টি ব্রিটিশ হাই কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। ২ তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট মেম্বার বক্তব্য দিয়েছেন সংখ্যালঘু পরিস্থিতির উপরে, এবং সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাইকমিশনার। আগামী ৬ মাসের মধ্যে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুমোদনের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা জানান, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। আপাতত এই ৪ ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। স্যারের সই করা টাকা পেতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমাদের তো কিছু প্রক্রিয়া আছে। আমাদের এখানে ডিজাইন করতে হবে, সেগুলো ছাপা হতে হবে, সেখানে স্যারের সই করতে হবে, তারপরে টাকা বাজারে আসবে, এবং সেটার জন্য আমার মনে হয় যে আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। জুলাই গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ৩ বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন। এ নিয়ে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ ২৫ জনকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। ২০১২ সালের ভাইরাল এই দৃশ্য মনে আছে অনেকের। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, আর বাইরে থেকে তাদের সাথে কুশল বিনিময় করেন তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এক যুগ পর এবার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আসামি হয়ে সেই ট্রাইব্যুনালের গারদখানায় ঢুকতে হলো সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। একই সাথে হাজির করা হয় সাবেক মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে। তার বিরুদ্ধে অভিযোগ, ১৯ জুলাই ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত নেন। এছাড়া কামরুল ইসলামের নির্বাচনী এলাকা সহ ঢাকায় শিক্ষার্থীদের হতাহতের পেছনে তার বড় ভূমিকা রয়েছে। কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা ২০ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। অন্য মামলায় গ্রেপ্তার সাবেক এই ২ মন্ত্রীকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত। তাদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবীরা। যেসব অভিযোগ কোর্টে শোনাইছে এটা তো আপনার সাবজুডিস ম্যাটার, এইগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। বাংলাদেশের যে আইন ব্যবস্থা তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। অভিযোগগুলো আপনার শুধু নাম আকারে আপনার যাচ্ছিল, এইভাবে হিয়ারিং চলতেছিল, তখন এক পর্যায়ে আপনার অনারেবল কোর্টের চেয়ারম্যান বললেন যে আপনার এই আসামিদের নামের পূর্বে জনাব সহ বলবেন। এদিকে যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থী ইমাম হোসেন তায়েমকে হত্যা মামলায় হাজির করা হয় যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনকে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটল ৩ বছর পর। সফরে মাহমুদুর রহমান নামে কবর দেয়া ব্যক্তি হারিস চৌধুরী। ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে বলে জানিয়েছে হাইকোর্ট। সেই সাথে রাষ্ট্রীয় মর্যাদায় সিলেটে দাফনের জন্য পরিবারকে অনুমতি দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হারিস চৌধুরী। সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা হলেও তিনি আসলে বিএনপি নেতা হারিস চৌধুরী। এই দাবিতে হাইকোর্টে রিট করেন তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী। পরে আদালতের নির্দেশে গেল ১৬ অক্টোবর কবর থেকে তোলা হয় মরদেহ। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।
বুধবার হাইকোর্ট জানায় বিএনপি নেতা হারিস চৌধুরীর ডিএনএ পরীক্ষায় পরিবারের সাথে মিল পাওয়া গেছে। পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা, তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। হারিস চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান সহ নিজ বাড়িতে দাফনের অনুমতি চেয়েছিল পরিবার। পরিচয় নিশ্চিত হওয়ায় তাতে আর বাধা থাকলো না। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। 14 বছর আত্মগোপনে থাকার পর 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। সে সময় পরিবারের সদস্যদের বরাতে বিদেশে মৃত্যুর খবর জানানো হয়েছিল। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগাধ ক্ষমতা থাকা সত্ত্বেও আগের 3টি কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এদিকে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোটের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়নি, কমিশনের আস্থা ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভা শেষে তারা এসব কথা বলেন। ইসি গঠনের পর প্রথম সাক্ষাৎ করে নির্বাচন সংস্কার কমিশন। বুধবার বিকালে নির্বাচন ভবনে 2 কমিশনের মধ্যে 2.5 ঘণ্টা মতবিনিময় হয়। এই সময় কোন কোন বিষয়ে সংস্কার হতে পারে তা তুলে ধরে সংস্কার কমিশন। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মতামত নেওয়া হবে বলেও জানায় সংস্কার কমিশন। 1 মাসের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেয়া হবে বলেও জানায় সংস্কার কমিশন। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব, কতগুলো আমরা দেব, রিকমেন্ডেশন দেব। তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন, এবং নির্বাচন শুধু বাতিল নয়, পুনর্নির্বাচনে তারা পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই। পরে ইসি মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সুষ্ঠু ভোটের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট যেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না, এই ধরনের আলোচনা এখন হয়। ভবিষ্যতে আরও মতবিনিময় করা হবে বলেও জানায় সংস্কার কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্টে পট পরিবর্তনের সময় পালানো 2200 কারাবন্দির 700 জনকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। এছাড়া কোনো আসামিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না, ডিভিশনও বিধি মেনেই দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা প্রধান। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নাজেহাল হন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আসামিদের জেল হাজতে আনা নেওয়ার সময় ঘটে বিশৃঙ্খলা। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষ বলছে, কোনো আসামিকে পুলিশে হস্তান্তরের পর তাদের আর কোনো দায় থাকে না। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক আরও জানান, কোনো কয়েদিকেই বিশেষ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, বিধি মেনে দেয়া হচ্ছে ডিভিশন। যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন, তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন, এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকেই পেয়েছেন। 5 আগস্টের পট পরিবর্তনের সময় দেশের নানা কারাগার থেকে পালিয়ে যায় 2200 আসামি। তাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে থাকাদের মধ্যে রয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত নানা মামলার 70 আসামি। আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল, এবং যেটা হচ্ছে আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এছাড়া কোনো কারারক্ষীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
স্ত্রী মিতু হত্যা মামলায় প্রায় ৩.৫ বছর পর জামিনে মুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার। বুধবার ৫:৩০টার দিকে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবুল আক্তারের আইনজীবীর দাবি, আইনি লড়াইয়ে এক ধাপ বিজয় পেলেন তারা। শিগগিরই বাবুল আক্তার এই মামলা থেকে খালাস পাবেন। তবে কারাগার কর্তৃপক্ষের নিষেধ থাকায় গণমাধ্যমে কথা বলেননি বাবুল আক্তার। এর আগে ২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি। গত ২৭ নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে।